মাত্র কয়েক ঘন্টায় আমি জেনে গেছি এখানে কি হয়, কেন আসে পুরুষেরা এখানে। জেনে গেছি আমার কি পরিণতি এখানেই। তবুও কেন জানি না আপনাকে দেখে আমার অন্যরকম কিছু মনে হয়েছে। আর যাই হোক, আপনি গুন্ডা বা লুটেরা নন, তাই বোধহয় ভরসা করে। আমি বর্ধমানের মেয়ে, সুরমা, সুরমা রায়চৌধুরী। মাকে দেখিনি, শুনেছি আমাকে জন্ম দিয়েই তিনি মারা গিয়েছেন, বাবা বলেছিলেন। তবে তার সঙ্গে কতটুকু সময় পেয়েছি মনে করে বলা মুশকিল, কেননা তিনি বাইরেই থাকতে বেশি পছন্দ করতেন। নতুন নতুন নারী সহবাস ছিল তার একমাত্র নেশা। তবে কাকার কাছে শুনেছি তার স্ত্রী, মানে আমার মায়ের মৃত্যুর পরেই নাকি এই বদনেশা। শেষের এই কথাটা শুনেই দিগম্বর চৌধুরী একটু নড়ে চড়ে বসলেন। বললেন, দেখো, তোমার এই কথাটা বোধহয় ঠিক কথা নয়। কেননা আমি যদ্দূর জানি, ওই যে বললে নতুন নতুন নারী সহবাস ছিল একমাত্র নেশা, সেটা নাকি তোমার মায়ের মৃত্যুর পরেই দেখা দিয়েছে। ভুল, ভুল, একেবারে ভুল। ও নেশা যার মধ্যে থাকে একেবারে গোড়া থেকেই থাকে। আমারও তো এই একই নেশা। আরে বাবা, সেই জন্যই তো এখানে আসা। নইলে তো ধর্মগুরুর আখাড়ায় গিয়ে খোল করতাল বাজিয়ে। যাগে, বাদ দাও, তারপর বলো। কাকা কাকিমা আমাকে তাদের কাছে এনে রাখেন, যদিও কাকা আমার বাবার নির্বুদ্ধিতা আর বদনেশার সুযোগ নিয়ে তার সমস্ত সম্পত্তি জলের দরে লিখিয়ে নিয়েছিলেন। বাবা একদিন আমার মাথায় হাত রেখে লক্ষ্মী মেয়ে হয়ে থাকার নির্দোষ পরামর্শ দিয়ে সেই যে চলে গেলেন, আর ফেরেননি। তখন আমার বয়স 20। কানাঘুষো শুনেছিল কাকা, সেই কথাই কাকিমার কাছে গল্প করেছিলেন। আমি তাদের অজান্তে লুকিয়ে শুনে ফেলেছিলাম। বাবা নাকি কামরূপ কামাখ্যার কাছাকাছি গায়ে এক মহিলা তান্ত্রিকের আখাড়ায় থাকতেন। মহিলা তান্ত্রিকের বিশেষ অলৌকিক ক্ষমতা ছিল নিঃসন্তান মহিলাকে অন্তঃসত্ত্বা করে দেওয়া। সেই বিশেষ অলৌকিক ক্ষমতার নেপথ্যের কারিগর ছিল আমার বাবা। মদন অস্ফুট স্বরে বলল, দারুণ তো। দ্বিজু নারায়ণ বললেন, দারুণ মানে কি দারুণ? তান্ত্রিক মহিলার অলৌকিক ক্ষমতা নাকি মেয়েটির বাপের নেপথ্য কারিগরি, কোনটা? মদন একটু সময় নিয়ে চোখ পিটপিট করে বলল, দুটোই। দ্বিজু নারায়ণ ধর্মর করে বিছানা থেকে নেমে মদনকে তাড়া করার ভঙ্গিতে বললেন, তবে রে হারামজাদা, মিটমিটে শয়তান। মদন ততক্ষণে পগার পার। দিগম্বরের নির্লিপ্ত শান্ত ব্যবহার আর তার পরিচয় পেয়ে শঙ্কিত মেয়েটি ধীরে ধীরে অনেকটা ধাতস্থ হয়ে এলো। তবুও জড়সড় হয়ে কুণ্ঠিত ভাব সম্পূর্ণ গেল না। এটা বোধহয় মেয়েটার স্বাভাবিক প্রকৃতির। তাছাড়াও তার উপর দিয়ে যে নিদারুণ স্বপ্নভঙ্গের ঝড় বয়ে গেছে, তার ধাক্কা সামলে ওঠা খুব একটা সহজ কাজ নয়। অন্তত এই মুহূর্তে তো কিছুতেই নয়। বলল, জানেন, আমাকে বাড়ি থেকে বাইরে বের হতে দেয়া হতো না। এর জন্য দায়ী নাকি আমি। কিভাবে? ওই যে আপনি প্রথমেই বললেন সুন্দর, এটাই। আমার সুন্দরতা আমার শত্রু। কিন্তু আমি বাইরে না গেলেও বাইরের লোক তো ভেতরে আসতেই পারে, তাই না? অবশ্যই, সে তো পারেই। কেন, কেউ কি এসেছিল? এসেছিল বলেই তো আজ আমি বাইরে। আমার স্বপ্নাতীত জায়গায় অফুরন্ত আশঙ্কা আর অনিশ্চিন্ত ভবিষ্যৎ নিয়ে রাত জেগে বসে আছি। নিশ্চিত জানি কোনো অদৃশ্য অলৌকিক শক্তি ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। উদ্ধার বলতে কি চাও তুমি? আপনি বড় ঘরের বংশধর। আপনার তো না বুঝতে পারার কিছু নেই। এখানে থাকলে আমার এই সৌন্দর্য শকুনের পালেরা ছিঁড়ে চিবিয়ে খেয়ে মজা লুটবে। বুঝলাম। কে নিয়ে এলো তোমাকে এখানে? সে অনেক কথা, তবুও ছোট করে যদি বলি তাহলে। ভুল অবশ্য আমারই। কাকার বাড়িতে খুব যে আনন্দের সঙ্গে সমাদরে ছিলাম তেমন নয়। তেমন হলে ওরা আমার বিয়ের ব্যবস্থা করত। কিন্তু সেসবের ধার কাছে ওরা কেউ গেল না।
কেননা সম্ভবত তাদের ধারণা ছিল আমাদের সমপর্যায়ের কোনো পরিবারের সঙ্গে আমার বিবাহ সূত্র স্থাপন হলে তারা আমার পাওনা সম্পত্তির আইন অনুযায়ী দাবি করতে পারে। কাকার ছিল ওকালতি ব্যবসা, মক্কেলদের আনাগোনার তো শেষ ছিল না। তাদেরই মধ্যে একটি যুবক, তার নধরক্রান্তির চেহারা আমাকে ভোলালো। আমিও মরলাম। সে আমাকে ভাসিয়ে নিয়ে গেল। একাকিত্ব, অনিশ্চিত ভবিষ্যৎ, বয়সের ধর্ম, শরীরের চাহিদা, কিছুই তো অস্বীকার করার নয়। বলতে পারেন একটা ঘোর লাগার মতো। এক অমাবস্যার রাতে ঘর ছাড়লাম তার হাত ধরে, সকলের অজ্ঞাতে। তার দেখানো স্বপ্ন তখন দুই চোখ জুড়ে। বলেছিল তার প্রাচীন প্রবাসী জমিদার বংশের উত্তরাধিকার। আর বলতে পারল না। দুই হাতে মুখ ঢেকে মিটি হাউ হাউ করে কেঁদে উঠল। মদন বলল, সর্বনাশ, এ তো দেখছি এক নম্বরের জালিয়াত, ঠক, মিথ্যুক লোক। এদের পাল্লায় পড়তে আছে, অবশ্যই জানবেই বা কেমন করে। মুখোশধারী শয়তান লোক একটা। দ্বিজু নারায়ণ বললেন, আরে এখনো তো সবটা বলিনি, সেটা আগে শোন, তারপর মতামত দিস। আরিব্বাস, এরপরও আছে। এই যে ছেলেটার কথা হচ্ছে, শুনে আটকে উঠিসনি যেন। সে এই মেয়েটার কাকার তৈরি করা সাজানো লোক। বলো কি? ঠিক তাই। তারাবাইয়ের কোঠায় ওই কাকাবাবুর যাতায়াত ছিল। সম্পূর্ণ পরিকল্পনার ছক সেখানেই রচনা করা হয়েছিল। অনেক টাকার বিনিময়ে সুরমাকে বেচে দিয়েছিল তারই কাকা। ছেলেটা ছিল ওদের সহায়তা করার দালাল। অবশ্যই এ কথা পরে জানাজানি হয়েছিল পুলিশ তদন্তের সময়। পুলিশ? এর মধ্যে পুলিশ এলো কোথা থেকে? সে কথা পরে বলবো। এরপর দিগম্বর চৌধুরীর নেশাটা কেটে গেছে। বললেন, তুমি আমার থেকে কি আশা করো? সুরমা খাট থেকে নেমে দিগম্বরের পা জড়িয়ে ধরে কেঁদে বলল, যেইভাবেই হোক আমাকে এখান থেকে উদ্ধার করুন। আমি বুঝতে পেরেছি আপনি সত্যিই বড় বংশের উত্তরাধিকার। এবার আর ভুল হয়নি। আমি নির্ঘাত জানি, বিশ্বাস করি আপনি ইচ্ছে করলেই আমাকে বাঁচাতে পারেন। দয়া করুন আমায়। আমি আজীবন আপনার দাসী হয়ে থাকব। কিছু দাবি করব না। এমনকি আপনার এইখানে আসার পথেও বাধা হব না। আপনি যেমন ইচ্ছে তেমনই থাকবেন। শুধু আমাকে আপনার পায়ে একটু ঠাঁই দিন, আর কিচ্ছু চাই না। আপনি যা বলবেন আমি সবেতে রাজি। শুধু আমাকে এই নরক থেকে উদ্ধার করুন, নইলে মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আজ রাত শেষ হবার আগেই আমি নিজেকে শেষ করে দেব। দিগম্বর চেয়ার ছেড়ে উঠে সুরমাকে দুহাতে তুলে ধরে তার অশ্রুসজল চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সুরমাকে দুই হাতে জড়িয়ে ধরে বলল, কেঁদো না। এই চন্দ্রমা অধরে কান্না বড্ড বেমানান। তারপরে সুরমার মুখ দুই হাতের তালুতে নিয়ে তার সুমিষ্ট ঘ্রাণ রসালো ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দিয়ে বললেন, তুমি শুধু আমার হবে সুরমা, শুধু আমার, আর কারণ নয়। সুরমা প্রবল আবেশে দুই হাত দিয়ে নিবিড়ভাবে দিগম্বরকে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে লুকিয়েছিল অবিচল আত্মবিশ্বাসের দৃঢ়তা। মদন প্রায় দম বন্ধ করে শুনছিল। বলল, তারপর? দ্বিজনারায়ণ বললেন, সন্ধ্যা হয়ে গেছে, আগে চা করে নিয়ে আয়, মজ করে খাই, তারপর আবার। দিগম্বর অতি যত্নে সুরমাকে দুই হাতে ধরে বিছানায় বসিয়ে তার গা ঘেঁষে বসে বলল, সুরমা, ঠিক করে বলো তো তুমি আমার কাছে কি প্রত্যাশা করো? প্রত্যাশার কথা যদি বলেন তাহলে বলবো, যেখানে প্রত্যাশা সেখানেই দুঃখের কারণ। তাই প্রত্যাশা নয়, আবেদন। পারলে আপনিই পারেন এই নরকের রাস্তা থেকে আমাকে উদ্ধার করতে। কেন জানি না আমার মন বারবার আমাকে সেই কথাই বলছে। তুমি যখন সেই সুদর্শন ছেলেটার সঙ্গে ঘর ছেড়েছিলে, তখনও কিন্তু তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলে। কোনো সংশয় ছিল না মনে। থাকলে এমন কাজ করতেই পারতে না। এখন সেই আবারও একই ভুল করতে যাচ্ছ কিনা একবার ভেবে দেখেছ? বাবু মশাই, আপনার যুক্তি অকাট্য, তবুও বলছি, আপনি কিছুতেই মন্দ হতে পারেন না। কেননা আপনি আমার ঘরে এসেছিলেন
আপনার কাম চরিতার্থ করতে। অনেকটা সময় কেটে গেছে। ইচ্ছে করলেই আপনি আমার সবকিছু নিমেষে লুট করতে পারতেন। এখনো সেই সুযোগ চলে যায়নি। অথচ এতক্ষণের মধ্যে মাত্র একবার আপনি আমাকে জড়িয়ে ধরে চুম্বন করেছেন। আমি জানি, সেটাও করেছেন শুধুমাত্র আমার মনে সাহস জুগিয়ে তুলতে। সেই ছোঁয়ায় কিছুমাত্র কাম পবিত্র ছিল না। যে পুরুষ পতিতালয়ে এসে মদ্যপ কর্মাত অবস্থাতেও একটি অচেনা অচেনা নারীর দুঃখের কথা শুনে নিজেকে সংযমে রাখতে পারে, তাকে অবিশ্বাস করার মতো সত্যিই কি কোনো জায়গা থাকতে পারে? দিগম্বর ওই কথা শুনে একটু চুপ করে থেকে বললেন, একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করো। সুরমা সামান্য হেসে বলল, এই হলো আপনার অভিজাত্যের পরিচয়। আমার মতো একজন বন্দিনী অসহায় অবস্থার সঙ্গে যুঝতে থাকা রমণীকে জিজ্ঞাসা করছেন তাকে কিছু বলবেন কিনা। সত্যি অবাক করলেন বাবু মশাই। বেশ, বলুন কি জানতে চান। যার সঙ্গে ঘর ছেড়েছিলে সে কি তোমার শারীরিকভাবে ভোগ করেনি? একবারে সোজা এখানে তারাবাইয়ের হাতে তুলে দিয়েছে তোমাকে? বিশ্বাস করবেন কিনা জানি না, যখন তার সাথে ঘর ছেড়েছিলাম সেই সময় বেনারসগামী কোনো ট্রেন ছিল না। বাসে চেপে আসানসোল পর্যন্ত আসতে পেরেছিলাম। স্টেশনের কাছে একটা হোটেলে আমরা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বেনারসের ট্রেন ধরার অপেক্ষায় এক বীভৎস সময়। সে আমাকে সম্পূর্ণ নিবারণ করে আমার শরীরের সবটুকু শুষে নিতে ব্যস্ত ছিল। সে যেন এক অনন্ত বেদনাদায়ক সময়। প্রকৃতপক্ষে এর বেশি সে আর কিছুই করতে পারেনি, কারণ সে ছিল নপুংসক, পুরুষত্বহীন, সমকামী ছিল সে। তাহলে তখনই তুমি সরে এলে না কেন? তুমি তো বুঝতে পেরে গিয়েছিলে সে তোমার জীবন তছনছ করে দেবে। জীবন তছনছ হবার বাকি কি ছিল বাবু মশাই? মেয়েরা একবার ঘর ছাড়লে আর ঘরে ফিরতে পারে না। সব দুয়ার বন্ধ হয়ে যায় চিরকালের জন্য। অবশ্য তখনও কল্পনা করিনি আমার ভাগ্য আমাকে এখানে এই নরকের দরজায় নিয়ে আসবে। সেটা বুঝতে পারলে আর কিছু পারি বা না পারি, মরতে তো পারতাম। ট্রেন থেকে ঝাঁপ দিলেই আবুদের শান্তি হয়ে যেত। সুরমা আবারও কান্নায় ভেঙে পড়ল। দিগম্বর তাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি যেমন বলবো তেমন করতে পারবে? ভয় পেয়ে পিছিয়ে আসবে না তো? আমার সমস্ত জীবন আপনার কাছে সঁপে দিয়ে নির্ভর হয়ে আছি। আপনি আমাকে মরতে বললেও পিছিয়ে আসবো না, এই আপনাকে ছুঁয়ে আমি কথা দিলাম। সুরমা তার দুটি কোমল হাত দিগম্বরের হাতের উপর রাখল। দিগম্বরের সারা শরীরে শিহরণ খেলে গেল। সুরমার পেল্লব কুসুম হাত দুটি নিয়ে তার ঠোঁটে ছুঁয়ে চুমু খেয়ে বলল, বেশ, তবে তাই হোক। এই হাত আর ছাড়ছি না, আর ছাড়বও না। এ শুধু আমার হোক, শুধু আমার। দিগম্বর মনে মনে হঠাৎই কিছুটা চঞ্চল আর দুঃসাহসিক হয়ে উঠল। এরকম অবস্থা পুরুষদের সম্ভবত স্বভাবসিদ্ধ। মেয়েদের সামনে নিজেকে বীর প্রতিপন্ন করার সুযোগ তারা কিছুতেই হাতছাড়া করতে চায় না। বীরভক্ষ পশুধারাও শুধু নয়, বীরভক্কা সুন্দরীও অবশ্যই। খাটের পাশে বসে থাকা সুরমার অশ্রুসিক্ত মুখের একবারে কাছে মুখ এনে দিগম্বর ফিসফিস করে বলল, বাঁচার একমাত্র উপায় এখান থেকে নিঃশব্দে সকলের অগোচরে পালিয়ে যাওয়া। কিন্তু ব্যাপারটা খুব একটা সহজ নয়। চারিদিকে লোকজন, সকলের নজর এড়িয়ে পালাতে হবে। দেখো, এখানে আমার দীর্ঘদিন আসা যাওয়ার অভিজ্ঞতা থেকে জানি, সারা রাতের মেহফিল মজলিসের পরে ভোর রাতে সবাই ক্লান্ত, নেশাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে থাকে, তাও মাত্র কিছু সময়ের জন্য। এই সময়টাকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে কেল্লা ফতে করা যেতে পারে, কিন্তু খুব সাবধানে আর সাহসের সঙ্গে কাজটা করতে হবে। মনে রেখো, ধরা পড়ে গেলে আর নিস্তার থাকবে না। সুরমা স্থির দৃষ্টিতে দিগম্বরের মুখের দিকে তাকিয়েছিল। তার গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো কাঁপছিল তরতর করে। কাঁপা কাঁপা গলায় বলল, আমার আমার বড্ড ভয় করছে। ধরা পড়ে গেলে আমরা তো যা হবার হবে সেটা তো ভালোই বুঝতে পারছি, কিন্তু এই কাজে আমাকে সাহায্য করার জন্য ওরা আপনাকেও ছেড়ে কথা বলবে না। আপনার পক্ষে সেটা হবে নিদারুণ অসম্মানের।
না, না, সে আমি সইতে পারব না। সেই অনুশোচনা আমাকে আমৃত্যু দংশন করবে। বরঞ্চ থাক, এসবের কোনো দরকার নেই। ছেড়ে দিন। আমাকে আমার ভবিতব্যের ওপর ছেড়ে দিন। এসবের জন্য আমি নিজেই তো দায়ী। আমার কৃতকর্মের ফল আপনি কেন ভুগতে যাবেন অকারণ? বুঝতে পারছি, এদের কাছে আপনার সম্মান যথেষ্ট। আমার মতো একটা সামান্য নগণ্য কুলত্যাগিনী মেয়ের জন্য কেন তা নষ্ট করবেন? না, না, কিছুতেই না। আমি তা সইতে পারব না। আমাকে ক্ষমা করুন। মদন চায়ের মধ্যে নোনতা বিস্কুট ডুবিয়ে খেতে খেতে বলল, কি ব্যাপার বলো তো? সুরমা কি দিগম্বরের প্রেমে পড়ে গেল? দ্বিজু নারায়ণ বলল, কিছুই আশ্চর্য নয়। শুনেছিস তো সেই কথাটা, মেয়েদের চরিত্র ভগবানও বুঝতে পারে না। তা ঠিকই, কিন্তু দিগম্বরের বয়সটা একবার ভাবো। সে তো সুরমার থেকে অনেক বড়। আরে দূর বোকা, প্রেম ভালোবাসা কখনো কোনো কিছু বিচার করে আসে না। সে যে কখন কোথা থেকে কার মধ্যে সুরুত করে ঢুকে গুছিয়ে গাছিয়ে বসে পড়ে সেটা কেউ বুঝতেই পারে না। রবি ঠাকুরের সেই লেখা মনে আছে, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথায় ধরা পড়ে কে জানে? তাহলে বলছো ওরা দুজনে একসঙ্গেই প্রেমে পড়েছে? আমি কিছুই বলছি না, তুই নিজেই সব ভেবে নিচ্ছিস। আমি শুধু যা ঘটনা ঘটেছে সেটাই তোকে বলছি। বেশ, বলো বলো। একসময় সেই ক্ষণ এলো, দিগম্বর জানালা সামান্য একটু ফাঁক করে দেখতে চেষ্টা করলো বাইরের পরিস্থিতিটা কেমন। দেখলো ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, বারান্দায় একটা মাত্র আলো জ্বলছে মিটমিট করে। সন্ধ্যাবেলায় সেই বুলবুলিয়া একেবারে শান্ত। এই সুযোগ কোনো রকমে একবার চৌহদ্দি বেরিয়ে যেতে পারলেই কেল্লা ফতে। দিগম্বর সন্তর্পণে জানালা বন্ধ করে সুরমাকে বলল, চলো, খুব সাবধানে আমার সঙ্গে এসো, কোনো শব্দ যেন না হয়, খেয়াল রেখো। সুরমা হঠাৎই দিগম্বরের হাত টেনে ধরে বলল, একটু দাঁড়াও। বলেই দু হাতে দিগম্বরকে জড়িয়ে ধরে তার ঠোঁটের মধ্যে তার অসাধারণ সুন্দর গোলাপি ঠোঁট ডুবিয়ে দিয়ে চুমু খেতে লাগলো। দিগম্বর এই মুহূর্তের জন্য একেবারেই প্রস্তুত ছিল না, তবুও এই অযাচিত পরম আদরের নিরাদর করতে পারলেন না। সেও সম্মতি সুযোগ সাড়া দিয়ে সুরমাকে জড়িয়ে ধরল, মাত্র কিচ্ছুক্ষণের জন্য। তারপরে সুরমা আবেগ আপ্লুত হয়ে পড়ল, জানি না ভাগ্যে কি লেখা আছে। যদি ধরা পড়ে যায় তবে এই হবে আমাদের প্রথম আর শেষ দেখা। যাই হোক না কেন, জেনো, আমি কখনো কোনো দিন কোনোভাবেই কোনো অবস্থাতেই তোমাকে ভুলবো না। মনে রাখবো আমৃত্যু। মনে রাখবো ঈশ্বর একবারের জন্য হলেও এই অভাগীর সামনে এসেছিলেন, দেখা দিয়েছিলেন আমায়। সুরমা নিচু হয়ে দিগম্বরের পা ছুঁয়ে প্রণাম করতে গেল, কিন্তু দিগম্বর তাকে দুই হাতে জড়িয়ে ধরে বুকে তুলে নিলেন। বললেন, না না সুরমা, পায়ে নয়, তুমি থাকবে আমার বুকে চিরকাল আমৃত্যু। কিন্তু আর বিলম্বের অবকাশ নেই, চলে এসো। ওরা দুজনেই একসঙ্গে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। বারান্দা পেরিয়ে সিঁড়ির মাথায় এলো। এখানে সব আলো নেভানো,